হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমরা আলোচনা করব যে আমাদের কোন জিনিসগুলো বা কোন ভুলগুলো খাতাতে করা উচিত নয়, বা কোনগুলো আমরা পরীক্ষার সময় ভুল যেগুলো করব না। ভৌতবিজ্ঞানে ঠিকঠাক নাম্বার পেতে গেলে কিন্তু এটা অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে, ভৌতবিজ্ঞানে কিন্তু তবেই নাম্বার পাওয়া যাবে। এবং আমি নিজের পার্সোনাল পড়ানোর প্রায় 4-5 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এছাড়া আমার নিজে যখন আমি মাধ্যমিক দিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকেও বলতে, যে শর্ট প্রশ্ন আছে সেগুলো আমরা কোন জায়গা থেকে করব। আমি অল্প একটু কোনো একটা ভিডিওতে বলেছিলাম সেই শর্ট প্রশ্নগুলো করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কোনো কারো সাজেশন পড়ার দরকার নেই। যে কোনো একটা WBTA, ABTA বা আমাদের যেটা রয়েছে পর্ষদের বই, যে কোনো বই থেকেই আমরা প্রথম 5 থেকে 7টা পেজ নিয়ে নেব। তার যা শর্ট প্রশ্ন আছে সেটা থ্রোলি মুখস্থ করে চলে যাব। দ্বিতীয় কোনো সোর্স ফলো করার কোনো দরকার নেই, না বই না অন্য কোনো জায়গা কিছু ফলো করার কোনো দরকার নেই। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমাদের ওই 5টা পেজ, আচ্ছা এটা এবিটি এর সমস্যাটা হচ্ছে ওর পেজগুলো আলাদা আলাদা থাকে আর উত্তরগুলো শেষে থাকে, সুতরাং এটা অনেক খুঁজতে হবে। তাই তুমি অন্য দুটো সোর্সকে ফলো করতে পারো, যে কোনো একটা করলেই হচ্ছে। 5 থেকে 7টা পেজ থ্রোলি প্রশ্ন মুখস্থ করে নিয়ে তাহলেই হয়ে যাবে। এবার আমার কিছু অফলাইনে যাদের আমি খাতা চেক করেছি, সেই ছাত্রদের যে সমস্যা বা তারা যে ভুলগুলো করেছিল, সেই ভুলের উপর বেশ করে আমি কিছু প্রথমে সমস্যার সমাধান দিচ্ছি, যে আমরা ওই উত্তরগুলোকে লিখবো কিভাবে। তারপরে আমি আমাদের যে প্যাটার্ন আছে পরীক্ষার প্রশ্নে, সেই প্যাটার্ন অনুসারে কোন টাইপটাকে কিভাবে হ্যান্ডেল করব সেটা আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, আর পরীক্ষার দিন সকালে হোক বা তার আগের দিন বিকাল দিকে হোক, আমি কোনো এক সময় লাইভ এসে তোমাদেরকে কি করণীয় কি করা উচিত সেটা জানিয়ে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রেখো, যাতে তোমরা চটজলদি আমার SMS-টা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায় এবং এর দ্বারা তোমরা বেশি পরিমাণে উপকৃত হও। প্রথম হচ্ছে তুলনামূলক প্রশ্ন। তুলনামূলক প্রশ্ন মানে কি বলতো, এখানে লেখা আছে দেখো, এসি, সমযোজী, তড়িৎযোজী, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মানে দুজনের মধ্যে তুলনা দিচ্ছে। যেমন এসি ডিসি কোনটা ভালো, কেন ভালো, কে সুবিধাজনক, সমযোজী তড়িৎযোজী গলনাঙ্ক কার বেশি, কেন বেশি, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের কাছে কি যুক্ত করবে, এরকম টাইপের প্রশ্ন, তাই না? মানে একজনকে আরেকজনের বেশি সে তুলনা করছে। তবে যাকেই প্রায়োরিটি দিক না কেন, এখানে সমান্তরালে যুক্ত করা উচিত কেন, এটা এর প্রায়োরিটি বেশি। এখানে তড়িৎযোজী কেন বয়লিং পয়েন্ট বেশি, এটা মানে গলনাঙ্ক বেশি, এটা এর ডিসিতে, ডিসির তুলনায় এসি কেন বেশি সুবিধাজনক, এই সমস্ত যে প্রশ্নগুলো দেয় না, যাই দিক না কেন, আমি যে ছাত্রগুলোর খাতা দেখেছি যারা বেশিরভাগ না, কেন বেশি, যেমন সমান্তরালে দিলে কেন সমান্তরালে লিখছি, মানে যুক্ত হচ্ছে গৃহস্থলীর যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে আর কি, ইলেকট্রিক ইকুইপমেন্ট যে যন্ত্রপাতি আছে, সেগুলো কেন লিখছি সমান্তরালে সেটা দিয়ে দিচ্ছে, কিন্তু শ্রেণীতে কেন দিচ্ছি না সেটা লিখছে না। আরে 2 নম্বর হোক 3 নম্বর হোক, 3-4টে পয়েন্ট আমরা লিখবো। তাহলে আমাদের যে 3-4টে পয়েন্ট আমরা লিখবো, সেখানে কমসে কম 1 থেকে 2টো, মানে 50% পয়েন্টে আমার কমসে কম দুজনারই নাম লিখতেই হবে। যে শ্রেণীতে দিচ্ছি না কারণ এইখানে রোধ অনেক বেশি, সমান্তরালে দিচ্ছি কারণ এর রোধ অনেক কম, তুলনা মানে তুল্য রোধ অনেক কম, এরকম দুজনাকেই লিখতে হবে। এসি খুব সহজ এবং কম খরচে তৈরি হয়ে যায়, তড়িৎ শক্তির ক্ষমতা কম ব্যবহার করে। ডিসি অনেক তড়িৎ শক্তি বেশি ব্যবহার করে, এই দুটোই লিখতে হবে। এরা উত্তর কি লিখছিল, ডিসি বেশি তড়িৎ শক্তি ব্যয় করে, সমান্তরালে আলাদা আলাদা সুইচ থাকে, তুল্যরোধ কম হয়, এরকম না, দুজনাকেই নাম লিখতে হবে এবং দুজনাই কেন ফেভার করা হচ্ছে, কেন কমজোরি করা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু দুটো ক্ষেত্রেই তোমাদের কি করতে হবে, লিখতে হবে। মানে তুলনামূলক প্রশ্নে কিন্তু দুজনারই নাম লিখতে হবে, কেন এ নয় বা কেন এ, কেন এ সুপিরিয়র, কেন এ কমজোরি, এই দুটোই আমরা লিখবো, তবেই কিন্তু আমাদের উত্তর কি হবে, সাকসেসফুল। এবং 2 থাকলে 2 এবং 3 থাকলে 3, এটা আমরা পুরোটাই কিন্তু পাবো। 2 নম্বর দেখো, হেডলাইন বা হেডিং। আচ্ছা, আমরা কি হেডিং দেবো? অবশ্যই। 3-এর দাগের প্রশ্ন বা 2 মার্কের কোশ্চেন এবং 4-এর দাগের প্রশ্ন বা 3 মার্কের কোশ্চেন আমাকে সংজ্ঞা দিক, আমাকে সূত্র দিক, বা আমাকে কোনো প্রশ্ন দিক, আমি কিন্তু প্রতি ক্ষেত্রে হেডিং দেব। অবশ্যই দাগের পাশে হেডিং দিতে হবে। আমাকে ধরো কোনো প্রশ্নে এরকম দিয়ে দিল, জুলের সূত্রটি বিবৃত করো, অনেকে লিখে দেয় না জুলের সূত্র বলে হাইফেন দিয়ে লেখা শুরু করে দিয়েছে, না না না, এরকম হেডিং লিখলে হবে না। হেডিং লিখতে হবে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি নিম্নলিখিত বা নিম্নরূপ, বা জুলের সূত্রটি হলো বলে লিখতে হবে। ধরো কোনো একটা কিছুর কারণ আমাকে জানতে চেয়েছে, তখন পুরো হেডিংটা কিন্তু আমাকে কি করতে হবে, লিখতে হবে। যে কোনো প্রশ্নের পুরো হেডিং, এবং হেডিংটা কোথা থেকে আসবে, মাস্ট ফ্রম কোশ্চেন, কোশ্চেন থেকে প্রপারলি হেডিংটাকে তোমরা তুলে রাখো। পুরোপুরি প্রশ্নতে যে কথাগুলো লেখা আছে সেটাকেই হেডিং এ তুমি তুলে নাও। তোমাকে ধরো H2O এর সমযোজী বন্ধন কিভাবে হয় লুইস ডট দেখাতে বলেছে, তুমি ডাইরেক্ট পরীক্ষার প্রশ্ন থেকে তুলে নিয়ে এসো, H2S এর লুইস ডট গঠন হলো, হাইফেন দিয়ে লেখো। তোমাকে ধরো বলেছে যে যে কোনো একটা প্রশ্ন, যে পরম
শূন্য উষ্ণতার যে তাপমাত্রা সেটা কত, তুমি পরম শূন্য উষ্ণতার তাপমাত্রা বলে তুমি তারপরে লেখো। কিন্তু আমরা পুরো প্রপারলি বই মানে কোশ্চেন থেকে তুলে দেবো, কোশ্চেনে যা থাকবে অ্যাজ ইট ইজ লিখে দেবো আমরা। কিন্তু যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন, কোনো কারণমূলক প্রশ্ন, কোনো সূত্র, কোনো বিবৃতি, যে কোনো কিছুতে আমরা কিন্তু পুরোপুরি হেডিংটা বইয়ের প্রশ্ন থেকে হুবহু তুলে দেব। মনে থাকবে, বই থেকে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু আমরা তুলে দেব, পুরোটা লিখবো। ধরো আমাদের বলেছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, আমি কি লিখবো? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সমিত সমীকরণ, ব্যাখ্যা আর যা যা দেবে আর কি, শর্তগুলি হলো, হাইফেন দিয়ে নিচে শর্ত দিয়ে 1 নম্বর 2 নম্বর করো। ঠিক আছে, বিক্রিয়া সমিত সমীকরণ দিয়ে হাইফেন দিয়ে নিচে সমীকরণটা লেখো। ঠিক আছে। আচ্ছা, সমীকরণের যখন নাম এসে সমীকরণে বলি, ধরো তোমাদের Cl2 এর প্রতিস্থাপন বিক্রিয়াটা আছে, তোমরা জানো মিথেনে। তখন আমরা কি আছে, অনেকে দেখেছো বইতে লেখা থাকে দেখবে পাশাপাশি, হ্যাঁ, CH4 প্লাস Cl, ইউভি রে যাচ্ছে CH3 Cl, তার পাশে জায়গা আছে, খাতায় ফাঁকা জায়গা আছে, সেই খাতার পাশে আবার লিখছে, মানে পরপর লিখছে। পরপর লিখো না, যে কোনো বিক্রিয়া একের বেশি যদি 2 হয়ে যায় এ বি দিয়ে নিচে পরপর লেখো। মানে আমি বলতে চাইছি, এইখানে ধরো তোমার এ শেষ, উত্তর লিখছো, লিখতে লিখতে এইখানে এসে শেষ হয়েছে, এইখানে বি লিখবে না, বি লিখবে এইখানে দিয়ে তোমরা পরপর এরকম করে কিন্তু লিখে রেখো, মনে থাকবে। সমীকরণের ক্ষেত্রেও কিন্তু আমি তাই বলছি যে একটা সমীকরণ দেখো লিখে শেষ, এখানে সমীকরণ লিখবে না, সমীকরণ এইখানে শেষ, তারপরে এইখানে লেখো, তারপরে এইখানে লেখো। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। কিভাবে আমরা লিখবো, এবার তোমরা আসো তোমাদের এমসিকিউ এসএকিউ শূন্যস্থান, মানে আমরা বই থেকে যে জায়গাগুলো আসে সেই জায়গাগুলোতে কিভাবে কি আমাদের লিখতে হবে সেগুলো আমরা দেখছি। এই দুটো জিনিসকেই তোমরা একটু ঠিক করো, এগুলোই বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি ভুল হয়। ঠিক আছে, হেডিং কিভাবে লিখবে, ব্যাখ্যামূলক কিভাবে লিখবে, এবং পয়েন্ট করে অবশ্যই তোমাদের লিখতে হবে। 3 নম্বর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে এ বি সি করে, পয়েন্ট কিভাবে লিখবে, উপর নিচে করে লিখবে, আমি তাও বলে দিয়েছি, এইভাবে লিখবে না। ঠিক আছে, যদি কোনো প্রশ্নে সাব হেডিং থাকে অবশ্যই সাব হেডিং দেবে, যেমন ধরো তোমাদের বলে দিয়েছে কোনো একটা প্রশ্নের কারণ হিসাবে তোমাকে বলে দিয়েছে। ঠিক আছে, যেমন আমি একটা প্রশ্নই ধরে নিচ্ছি যে তোমরা দেখাও যে অসম্পৃক্ততা, আমাদের দেয় না ইথিলিন মিথিলিনের ক্ষেত্রে, মিথেন ইথিলিন অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমাদের সম্পৃক্ত অথবা অসম্পৃক্ততার প্রশ্ন দেয়, তুমি কি লিখবে? মিথেনের এই ইথিলিনের অসম্পৃক্ততা হওয়ার কারণটি হলো, দিয়ে নিচে লিখছো 1 নম্বর পয়েন্ট লুইস ডটের মাধ্যমে দেখাতে পারি। ঠিক আছে, 2 নম্বরে তুমি লিখছো এর মধ্যে পাই বন্ধন অর্থাৎ সিগমা ছাড়াও পাই অর্থাৎ দ্বিতীয় মানে দুটো বা 2 এর বেশি বন্ধন আমরা এখানে দেখতে পাই। এই যে ব্যাখ্যাগুলো, তাহলে প্রথম হেডিং লিখলে, তারপরে সাব হেডিং লিখে তার মধ্যে লিখলে তুমি, তাহলে আমাদের কিন্তু এইভাবে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো এমসিকিউ। সোজা কথা, অনেকেই বলবে এমসিকিউতে শুধু উত্তর লিখতে, আমি কোনো সময় প্রেফার করি না। তোমাকে আমি একটা কথা বারবার বলছি, মাস্টারদের কিন্তু তোমরা খাটাবে না। মাস্টারকে যদি তোমাদের খাতা দেখতে বেশি প্রেসারাইজ হতে হয়, বেশি বারবার প্রশ্নের দিকে যেতে হয়, মাস্টার অলরেডি বিরক্ত হয়ে যাবে। কে কি বলেছে আমি জানি না, মাস্টার যত কম খাটবে নাম্বার তত বেশি তোমাদের কিন্তু আসবে। এমসিকিউতে যদি আমি পুরো উত্তরটা লিখি, লেখার পরে যদি হাইপেন দিয়ে উত্তর লিখে যদি আমি সেটার নিচে দাগ দিয়ে দিই না, তাহলে মাস্টার প্রশ্নটা আর উত্তরটা একসাথে পেলে মাস্টারের খাটতে কম হয়, তোমার হয়তো একটু টাইম বেশি লাগলো, হাতের স্পিড একটু বাড়িয়ে দাও। ঠিক আছে, ধরো তোমাদের সামনে কোনো একটা প্রশ্ন আছে, আমি এখানে একটা প্রশ্ন নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে যেমন ধরো আমাদের বলেছে যে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, কঠিন NaCl, গলিত NaCl, গ্লুকোজের দ্রবণ আর মধুর দ্রবণ। ঠিক আছে, তাহলে আমি এইখানে লিখতে পারি হাইফেন দিয়ে, যে একের প্রশ্ন যে দাগ নম্বর আছে দাগ নম্বর দিয়ে, যে গলিত NaCl দিয়ে দাগ দিয়ে হাইফেন দিয়ে এটি তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার অনেক বেশি পাওয়া যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্যারদের খাটালে তুমি লিখে দিলে গলিত NaCl, অনেক জায়গায় অনেক রকম, আবার NaCl এর আর একটা প্রশ্ন আছে যার উত্তর NaCl হবে, তুমি কিন্তু নাম্বার স্যার বুঝতে পারবে না কোনটা কি, আর বারবার স্যারকে যদি দাগ নম্বর অনুসারে প্রশ্নতে যেতে হয়, সেই জন্য তোমাদের একমাত্র উচিত কি বলতো, তোমাদের সর্ব আগে উচিত যে তোমরা এমসিকিউ যদি পড়েও পুরো প্রশ্ন মানে যেটা এমসিকিউতে দিয়ে আছে লেখো, হাইপেন দাও, হাইপেন দাও, হাইপেন দিয়ে তোমরা উত্তরটা লেখো, লিখে নিচে দাগ দিয়ে দাও, স্যার তাহলে একবারই দেখতে পারলো। আর দাগ নম্বর তো সবাইকে ভালো করে দিতেই হবে। ড্যাশ পূরণও তাই করো, ড্যাশ পূরণে কোনো হাইপেন দেওয়ার দরকার নেই, ড্যাশ পূরণে ডাইরেক্ট কি উত্তর। আচ্ছা, মনে রেখো যেখানে মাইনাস উত্তর আসবে সেখানে হাইপেন দিয়ে বক্স করে দিও, যাতে বুঝতে পারে যে ওটা মাইনাস নয়। ঠিক আছে, গেল এই ব্যাপারটা। এরপরে আমার হচ্ছে এসএকিউ। এসএকিউ তো ডাইরেক্ট ছোটবেলা থেকে যেমন লিখেছি পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, সোজা কথা। ঠিক আছে, আমার মনে হয় না এই ব্যাপারে কোনো স্যার আলাদা হবে আমার থেকে, এই ব্যাপারে বেশিরভাগ স্যারের এক, তোমরা পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করো। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এক একজন এক এক রকম মত দেবে, এক একজন বলবে শুধু উত্তর লেখো, কিন্তু আমি বলবো তোমার মাত্র 3 মিনিট থেকে 4 মিনিট সময়, 5 মিনিটের সময় বেশি লাগবে, কিন্তু এটা স্যারকে কম খাটানোর জন্য। আমি শিওর তোমাদের কিন্তু স্যার নাম্বার বেশি দেবে, হয়তো সেই দাগ নম্বরে বেশি নাম্বার না পেলেও
কোনো বড় প্রশ্ন যেগুলো যখন দেখছে তখন কিন্তু স্যারদের উপর তোমার যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে না, সেই জন্য কিন্তু তোমার নাম্বার কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে, মাথায় রাখবে। শূন্যস্থান বলে দিয়েছি। এবার আসো তোমরা ব্যাখ্যা বা বিবৃতিমূলক প্রশ্ন, হয় না, বয়েলের সূত্রটি ব্যাখ্যা করো বা বয়েলের সূত্রটি বিবৃত করো। তারপরে তোমাদের ফ্যারাডের সূত্র, জুলের সূত্র, এগুলো ব্যাখ্যা বা বিবৃত। মনে রাখবে যখনই সূত্র আসবে, সূত্র মাস্ট হ্যাজ ইটস গাণিতিক রূপ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তোমাদের কিন্তু গাণিতিক রূপ লিখতে হবেই। তোমাদের 2 হোক 3 হোক, যদি তোমরা গাণিতিক রূপ লেখো, যদি 3 দেয় তাহলে গাণিতিক রূপটা ব্যাখ্যার মাধ্যমে বড় করে লিখবে। যদি 2 দেয় গাণিতিক রূপ বড় করে লেখার দরকার নেই, কিন্তু অবশ্যই তোমরা লিখবে। আমি অনেকের খাতা দেখেছি, জুলের সূত্র বারবার বলেছি, ফ্যারাডের সূত্র বলছে, সেখানে তো গাণিতিক রূপ নেই। স্নেলের সূত্রে গাণিতিক রূপ আছে, বয়েল, চার্লস এবং সবগুলোর আছে। এদের কিন্তু গাণিতিক রূপটা কিন্তু তোমরা অবশ্যই লিখো। বারবার বলছি, পুরোটা না পারলেও ছোট করে হলেও, অল্প হলেও, বা এই সূত্রের গাণিতিক রূপটি হলো বলে তোমরা একটু হলেও লেখো, আর সূত্রটাকে বক্স করে নিচে লেখো ইহাই বয়েলের সূত্রের গাণিতিক রূপ। অবশ্যই তোমরা সূত্র পড়ুক বা বিবৃত পড়া, মানে ওর ভিতরে ব্যাখ্যাটা করতে বলেছে, কিন্তু শুধু যদি ব্যাখ্যা মানে শুধু যদি সূত্র পড়ে না, তাহলেও তোমরা চেষ্টা করো গাণিতিক রূপ কমসে কম লিখতে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। আচ্ছা, কিছু কিছু সূত্রের চিত্র আছে, যেমন আলোর কিছু সূত্রের চিত্র আছে, ঠিক আছে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম আমাকে একজন বলছে কি লিখতে হবে, অবশ্যই আঁকতে হবে। আমি হাত আঁকতে বলছি না, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আমি বলছি না যে বিশাল ভালোভাবে লিখতে হবে। এর অনেক শর্টকাট হয়, কিন্তু এই তুমি লিখে নাও নর্থ সাউথ, এইভাবে একদম এক্স্যাক্টলি একটা কার্টুন কার্টুন টাইপের লিখে দিলেও কিন্তু তোমার প্রতি স্যারের ইমপ্রেশন বাড়বে। এগুলোতে কিন্তু আমার নাম্বার অনেক বেড়েছিল। জিনিস যেগুলো হয় তোমাদের, সেগুলো লিখে দিও। ম্যাথ, লাইট আর কারেন্টের যে ম্যাথ গুলো আছে, এগুলো তোমাদের ভালো করে ফলো করতে হবে। ম্যাথে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে কিন্তু দিতে হবে। এই জায়গায় তোমাদের কিন্তু ম্যাথ গুলো করতে হবে, লাইট আর কারেন্টের, এবং প্রত্যেকটা জিনিস কোনটাকে কে কি বোঝাচ্ছে। আর এইখানে অবশ্যই মনে রাখবে ইউনিট, যার ইউনিট আছে, কারেন্টের তো প্রত্যেকটা জিনিসের ইউনিট আছে, ঠিক আছে। চলতরিতের তোমাকে কিন্তু ইউনিট গুলো মেনশন করতে হবে, ডাব্লিউ কি, পি কি, অবশ্যই লিখতে হবে। অঙ্কে কিন্তু প্রত্যেকটা জিনিস কাকে কি রিপ্রেজেন্ট করছে লিখতে হবেই হবে, নালে কিন্তু সেখানে নাম্বার কাটা যাবে, ঠিক আছে। কোনটা কাকে কি রিপ্রেজেন্ট করছে, আর রোধকে রিপ্রেজেন্ট করছে, আই প্রবাহ মাত্রাকে রিপ্রেজেন্ট করছে। তুমি লেখো না, এইভাবে লেখো না সুন্দর করে, প্রবাহ মাত্রা দিয়ে আই লিখে দিয়ে এইখানে মানটা বসিয়ে দাও, 5 অ্যাম্পিয়ার হলো। তাহলে ইউনিট হয়ে গেল, আই বুঝাচ্ছে প্রবাহ মাত্রা, এরপরে যতবার খুশি আই বসো, কোনো সমস্যা নেই, স্যার বুঝে যাবে। কিন্তু এইভাবে তোমরা একটু লেখার চেষ্টা করো, পরীক্ষায় কিন্তু নাম্বার ইমপ্রুভ হবেই। দেখো, যেই দিকটা আমি নাম্বারিং করব না, আমার বা সাইডটা, সেই দিকটা মিনিমাম 3 আঙুলের মতো, না হলে 2.5 আঙুল, যাদের আঙুল একটু সরু সরু, 3 আঙুল, যাদের একটু মোটা তারা 2.5 আঙুলের মতো জায়গা ফাঁকা রাখবে, কারণ ওই দিকটাতেই স্যাররা নাম্বার দেবে। বা তুমি বড় বড় করে তোমার দাগ নাম্বারগুলো দেবে, ডান দিকে 1 আঙুল করে ফাঁকা রাখবে, নিচে 1 আঙুল, এবং উপরে দেখবে একটা ফুটো থাকবে সুতো বাঁধার জন্য, তার নিচে পর্যন্ত, মানে তার নিচে কিছুটা জায়গা রেখে ততটা ফাঁকা তুমি রাখবে। সেকেন্ড পেজে কিছু লিখতে হয় না, এগুলো সব বলে দেবে, কি কালি ব্যবহার করবে, কতটা কি কি নিয়েছো, অ্যালাউ, সবকিছু বলে দেবে। বারবার বলছি, তোমাদের মার্জিন কিন্তু তোমাদের ঠিক করে দিতে হবে। খাতা সাজানো আমি প্রথমেই বলে দিয়েছি, বাঁ দিকে দাগ নম্বর খুব সুন্দর করে দেবে, তারপরে মেন হেডিং হবে, সে তার যদি আবার সাব হেডিং হয় তাহলে নিচে 1 নম্বর দাগ দিয়ে সাব হেডিং, তার নিচে উত্তর, বি 2 নম্বর দাগ দিয়ে সাব হেডিং, তার উত্তর। আর যদি সাব হেডিং না হয় তাহলে প্রথমে হেডিং, তারপরে 1-এর দাগের ব্যাখ্যা করলে, তারপরে 2-এর দাগ নম্বরের ব্যাখ্যা, 3-এর দাগ নম্বরের ব্যাখ্যা, যার যার যতগুলো করে পয়েন্ট হবে সেগুলো লিখে দিও। হ্যাঁ, 2 নম্বরে মিনিমাম 3টে মনে রাখার চেষ্টা করো। 3 নম্বরের পড়লে, 3 নম্বরে তোমাদের হয় না, 3 নম্বরে এগুলো 2 নম্বরের প্রশ্ন, ভৌতবিজ্ঞানে 2 নম্বরেরই সব হয়। অর্থাৎ 3টে করে যে কোনো জিনিসের কারণ, সুবিধা অসুবিধা, যা যা পয়েন্ট আকারে লিখতে হয়, 3টে করে হলে কিন্তু তোমাদের এনাফ, ঠিক আছে। আর হচ্ছে দাগ নম্বর, খুব ভালো করে লিখবে। কোনো প্রশ্ন যদি ছুটেও যায়, শেষে লিখছো ধরো, খুব খুব ভালো করে লিখবে। আর কি, এগুলো সব লিখতে হবে। মার্জিন কিভাবে দেবে বললাম, বাঁ দিকে যেদিকে দাগ নাম্বার দাও সেদিকে 2.5 আঙুল থেকে 3 আঙুল যাবে, ডান দিকে 1 আঙুল থেকে 2 আঙুল দেবে, নিচেও 1 থেকে 2 আঙুল ফাঁকা রাখবে, আর উপরে দড়ি বাঁধার জায়গা যতটা আছে তার নিচে পর্যন্ত ফাঁকা দিলেই হয়। খাতা কি করে আমরা সাজাবো, প্রথমে হেডিং, তারপরে সাব হেডিং, তারপরে উত্তর, বা প্রথমে হেডিং তার নিচে উত্তর, দাগ নম্বরের সাথে থাকবে, দাগ নম্বর তো থাকবেই। আর আমি পরীক্ষার আগের দিন আশা করি লাইভে আসবো, তখন কিন্তু তোমরা তার আগে আমাকে কমেন্ট করে নিও বিভিন্ন ভিডিওর নিচে, তাহলে কি কি ব্যাপার নাকি আমরা আলোচনা করব, সেগুলো আমি তাহলে ফার্দার আলোচনা করে দেবো লাইভ ভিডিওর আগের দিন, ঠিক আছে। বেস্ট অফ লাক সবাইকে। এবার বলছি, আমি যে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 2টো চ্যাপ্টারকে, 3টে চ্যাপ্টার জৈব রসায়ন নিয়ে খুব ভালো করে দিয়েছি, সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিও কিন্তু, বারবার বলছি, ঠিক আছে। আর একটা ভিডিওতে আমি ফাইনাল সাজেশন দেবো, সেই ফাইনাল সাজেশনের ভিডিওটা তোমাদের কালকে আসতে চলেছে, ঠিক আছে। তোমরা একবার দেখে নিও, আর সময় মতো তোমরা সবাই ঠিকঠাক মন দিয়ে পড়াশোনা করো, আর খাওয়া দাওয়ার জন্য সবাই ঠিক রেখো, ঠিক আছে। বন্দে মাতরম বন্ধুরা।